ভোরবেলায় একদম রওনা দিয়ে দিয়েছি শিলংয়ের উদ্দেশ্যে। তো চলেছি কলকাতা থেকে শিলং। তো এটা মাত্র 4 দিনের একটা ট্যুর ছিল আমাদের। 2 দিনই যার মধ্যে যাতায়াতে কেটে গেছে, আর 2 দিন থাকতে পারলাম কলকাতাতে। ঘড়ি জানান দিচ্ছে যে সময় এখন ভোর 4:15, আর আমরা ক্রস করছি পাটুলির মোড়। তো রাতের কলকাতাকে দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে, রীতিমতো আলো ঝলমলে একটা ব্যাপার। সারা রাতই ঝমঝমি বৃষ্টি পড়েছে, তবে এই ভোরবেলাটাই দেখছি যে বৃষ্টিটা একটুখানি হালকা হয়েছে, ঝিরঝিরে একটা বৃষ্টি হচ্ছে। তো রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে যে সবটাই ভিজে ভিজে। এসেছিলামও আমরা কৃষ্ণনগর হয়ে, আর যাবার সময়ও কৃষ্ণনগর হয়ে যাব। তো রাস্তাঘাট যাতে একটু খালি খালি পাই আর কি, ট্রাফিক জ্যাম না হয় কোনো রকম, সেই কারণেই এত ভোর ভোর রওনা দেব। ফাইনালি 2.5 ঘন্টা জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কৃষ্ণনগরে। কেউ নামবে না। সোয়া 4টের সময় গড়িয়ার ফ্ল্যাট থেকে বেরিয়েছি আর কি। এখন বাজে 6:45, আর এসে পৌঁছলাম কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরের সরপুরি আর সর ভাজা তো বিখ্যাত, সেই দোকানের সামনে দাঁড়িয়েছি। তো কিছু জলখাবার খাওয়া হবে হয়তো। তো দেখা যাক কি পাওয়া যায় কি না পাওয়া যায়। মিষ্টি তো নিশ্চয়ই পাওয়া যাবে। আজকে আরো সকাল সকাল আমরা বেরোবো ভেবেছিলাম, মোটামুটি 3টের মধ্যে বেরোনোর ইচ্ছে ছিল, কিন্তু এমন বৃষ্টি পড়ছিল সকালের দিকে, তো ঘুমটা আর ভাঙতেই চাইনি। তো ভালো, একটু না হয় দেরি হলে দেরি হবে, অনেক দূরের পথ তো, ধীরে সুস্থে না হয় যাবো। তো ওই জন্যই বেরোতে বেরোতে 4টে বেজে গেছে, মানে সোয়া 4টায় আমরা বলা যেতে পারে স্টার্ট করেছি ওখান থেকে। এই কৃষ্ণনগরের 2টো জিনিস বিখ্যাত, একটা হচ্ছে মাটির পুতুল আর একটা হচ্ছে মিষ্টি। মিষ্টির মধ্যে হচ্ছে সরপুরি আর সর ভাজা, সেগুলো অবশ্যই খাবো। তার আগে এই যে গরম গরম হাতের উপর এসে গেছে পরোটা তরকারি, সেগুলো কমপ্লিট করি, তারপরে এই মিষ্টিগুলো একটাও বাদ যাবে না আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন, আর ঘড়িতে বাজে 7টা। কি একটা ফল হয়ে রয়েছে এই সামনে গাছটাতে, গাছ ভর্তি ফল। সামনেই এসে গেছে একটা টোল গেট, এটা হচ্ছে বেথুয়া ডহরির টোল গেট।
রোড কন্ডিশন তো দারুণ ভালো, এই রাস্তায় গাড়ি জার্নি করা কিন্তু দারুণ মজার। আর রাস্তার পাশে কি সুন্দর এই যে আম গাছ হয়ে রয়েছে প্রচুর, মালদা আসতে দেরি আছে তাও প্রচুর আম বাগান এখানে। আচ্ছা এবারে দেখিয়ে দিই যে গাড়িতে কে কোথায় বসেছে। যাওয়ার সময়ও যেরকম গেছিলাম সেরকমই, মানে সামনের সিটে বাঙ্কুর বাবা গাড়ি চালাচ্ছে, পাশে নানু, মাঝের সিটে বাঙ্কু রয়েছে, আমি রয়েছি, আর আমাদের মাঝখানে রয়েছে এখন সোনু আর ছোটকু। পিকু চলে গেছে পেছনে আর বোবো রয়েছে আমাদের পায়ের কাছে। ওয়েদার আজকে দারুণ সুন্দর, ঝিরঝির করে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, গরম তো লাগছেই না। সবচেয়ে যেটা অসুবিধা হয় কলকাতায় গিয়ে আমার, যে একদম হিউমিড ওয়েদার, তো মানে সেই ঘাম প্যাচপ্যাচে একটা ব্যাপার, সেটার থেকে আজকে অন্তত মুক্তি পাওয়া গেছে। এবারে একটা পেট্রোল পাম্পে ঢুকছি কারণ গাড়িতে তেল নিতে হবে। তেল আছে যদিও অনেকটাই, তা সত্ত্বেও মানে দূরযাত্রায় যেটা হয় আর কি, ফুল ট্যাঙ্কি তেল ভরা থাকলে সবসময় নিশ্চিন্ত থাকা যায় একটা। কালকে বোধহয় সব জায়গাতেই বৃষ্টি হয়েছে ভালো মতন, সেই কারণে এখানে তো দেখা যাচ্ছে রাস্তার পাশে মানে রীতিমতো জল জমে গেছে অনেকটাই। রাস্তা দিয়ে যাচ্ছি নাকি সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছি এখন বোঝা মুশকিল, এমন অবস্থা এখানটার। আমি তো বেশ মজাতেই বসে আছি, কিন্তু যে গাড়ি চালাচ্ছে সেই বুঝছে যে একটানা এইভাবে গাড়ি চালানোর মানে খাটনি কতটা আর কি। আর বাইরে এখন বেশ জোরে বৃষ্টি পড়ছে, মানে সাদা হয়ে গেছে যেন চারদিকটা, কিছুই পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না আর কি। দূরের জিনিস তো দেখাই যাচ্ছে না, কাছাকাছিরও অবস্থা খুব খারাপ। সকাল 8:30 বাজে বহরমপুর ক্রস করে গেছি আমরা, তো এখন এত জোরে বৃষ্টি হচ্ছে মানে আশেপাশ পুরো অন্ধকার, একদম দেখাই যাচ্ছে না কিছু। বেশ জোরে বৃষ্টি পড়ছে, সারাদিনই আজকে হবে এরকম বৃষ্টি। পিকু এখন আমার বাঁদিকে চলে এসছে, জানলার ধারটায় বসে আর কি বাইরের দৃশ্যগুলো দেখছে। আর আমার ডান দিকে চলে এসেছে এখন সোনু, আর সোনুর বসার স্টাইলটা আমি এক্ষুনি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমার ডান দিকে মানে বাঙ্কু আর আমার মাঝখানে তো ছোটকুই বসেছিল, এবার পিকু ছিল পেছনের সিটে, ও যেই আমাদের সিটে চলে এসেছে সোনু ছোটকুর ঘাড়ের উপর গিয়ে বসে পড়েছে, পুরো পেছন দিয়ে ওকে চেপটে দিয়েছে আর কি। তো যাই হোক, সকাল এখন বাজে 9:18 আর ফারাক্কা আসতে 40 কিলোমিটার বাকি। মালদা ক্রস করে চলে এসেছি, এখন এগোচ্ছি হচ্ছে রায়গঞ্জের দিকে। তো এরপরে মানে একটার পর একটা বাইপাস চলতে থাকবে, মালদার বাইপাস, তারপরে রায়গঞ্জের বাইপাস, তারপরে তো ইসলামপুর বাইপাস রয়েছে, মানে শিলিগুড়ি বাইপাস, জলপাইগুড়ি বাইপাস পরপর আর কি। রাস্তা একদম মাখনের মতন, পুরো রাস্তা নিয়ে কোনো কথাই হবে না আর কি, রীতিমতো দেখানোর মতোই রাস্তা। তবে ভিডিওতে এতটা রাস্তা দেখাতে গেলে তো ভিডিও এত লেংদি হয়ে যাবে। তো কত দূরে এসছি বলবো এক্ষুনি। দাঁড়িয়েছি আপাতত একটা রেস্টুরেন্টের সামনে, কারণ খিদে পেয়ে গেছে প্রত্যেকের।
এখন বাজে 12:49। তো দুপুরের খিদে পেয়ে গেছে আর কি, বাঙ্কুরানু ভাত খেতে চলে গেল। তো একটা ধাবাতে দাঁড়িয়েছি। জায়গাটা হচ্ছে ডালখোলা থেকে এগিয়ে কিষানগঞ্জের দিকে আর কি। বাঙ্কুরানু তো রেস্টুরেন্টের ভিতরে বসে খাচ্ছে, আর বাঙ্কুর বাবা, সোনু, বোবো, তারপর পিকু এদেরকে এক এক করে আর কি নিয়ে নিয়ে হাঁটিয়ে বেড়াচ্ছে। যদি হিসু টিসু কিছু করে আর কি, অনেকক্ষণ তো গাড়ির মধ্যে বসে আছে তারা। একমাত্র নামাতে পারলো না হচ্ছে ছোটকুকে, কারণ সে আবার আমি ছাড়া নামবে না। তো আমি এখনো গাড়ির মধ্যে বসে আছি, এবার আমি নামবো ছোটকুকে নিয়ে। বেকার কষ্ট করে নামাতে গেলাম আর কি, যে কাজে নামালাম সেই কাজে মন নেই ওর, ঘুরে বেড়াতেই মজা লাগছে বোধহয়। জায়গাটা হচ্ছে ডালখোলা থেকে একটু এগিয়ে কিষানগঞ্জের কাছাকাছি বলা যেতে পারে। তো রোদের ভীষণ তেজ এখন, এবার গাড়িতে উঠে গিয়ে বসবো, আর ঘুরে লাভ নেই আমার, ক্লান্তি লাগছে বড্ড। বাঙ্কুরানু সব ভাত ঠাত খেয়ে চলে এসেছে এখন গাড়িতে। বাঙ্কুর বাবা বলল ভাত খাবো না, কারণ হচ্ছে তাহলে ঘুম পেয়ে গেলে গাড়ি চালাতে অসুবিধা হবে। আমিও ভাত খাবো না, আমাদের জন্য নিয়ে এলাম, নিজে হাতে বানালাম। দাঁড়া দাঁড়া, এইটা তুলে দি। হ্যাঁ বুঝলাম না, নিজে দোকানে ঢুকে নিজে হাতে আদা চেতো করে বললাম লাল চা বানাতে পারবো না। আবার কে কি রে, এই যে চা। হ্যাঁ এটা ভালো প্রশ্ন করেছে। কি বলছে নানু? বলছে পয়সা দিতে হয়েছে। পয়সা দিতে হবে না, বিনা চিনির লাল চা যদি খেতে হয় তাহলে নিজে বানিয়ে নিন, আর কি বলে 10 টাকা করে দিতে হবে। আর ও বানিয়ে দিলে আরো বেশি নেবে নাকি? ও বানিয়ে দিতেই পারবো না, আমি বানিয়ে দিতেই পারবো না, এই হচ্ছে কথা। এই দোকান রে ভাই, খালি ও সসপানে করে আমাকে জলটা এনে দিল খালি, আর কিছু না। উদ্ধার করেছে। আবার রওনা দিয়ে দিলাম, এখন বাজে 1:30। তো আশা করছি যে আর আধ ঘন্টার মধ্যে কিষানগঞ্জে ঢুকে যাব। গাড়ির স্পিড মাঝে মাঝে কমিয়ে দিতে হচ্ছে, কারণ হচ্ছে এই কিষানগঞ্জের কাছাকাছি এসে রাস্তায় কিন্তু অনেকগুলো গর্ত ঠর্ত রয়েছে। তার ফলে স্পিডে চলতে চলতে মানে এমন ঝাঁকুনি সহ্য করতে হচ্ছে, তার থেকে একটু আস্তে যাওয়াই বেটার। এই দেখো রাস্তায় এরকম গর্ত, হঠাৎ করে রাস্তাটা একটু খারাপ হয়ে গেছে আর কি। বাঁদিকে কিষানগঞ্জের রেলওয়ে স্টেশনটা জাস্ট আমরা ক্রস করলাম। তো সোনুবাবুদের জল খাওয়াচ্ছিলাম, সেই কারণে আর ওটা ক্যামেরা বন্দি করতে পারিনি ঠিকভাবে। আরও খানিকটা পথ এগিয়ে চলে এসেছি। তো এখন বাঁদিকে ডান দিকে সব দিকেই আর কি চা বাগান স্টার্ট হয়ে গেছে। তো বাঙ্কুর বাবা ঘন্টাখানেক একটু রেস্ট নিতে চাইছে, তো সেই সময়টা গাড়ি চালাবে হচ্ছে বাঙ্কু। তো আমাদের ড্রাইভার অলরেডি চেঞ্জ হয়ে গেছে, বাঙ্কু এখন ড্রাইভিং সিটে, পাশে বসে আছে নানু। বিকেল এখন বাজে 4:04, আর আমরা জলপাইগুড়ি ক্রস করে গেছি। তো নেক্সট টার্গেট হচ্ছে আলিপুরদুয়ার, যেটা দেখালো হচ্ছে 78 কিলোমিটার। তো 100 যখন সমানে গাড়ি চলছে, আশা করছি আর ঘন্টাখানেকের মধ্যে আলিপুরদুয়ারে পৌঁছে যেতে পারবো। সেই সকাল থেকে উঠেছি, এখন যথেষ্টই ক্লান্তি লাগছে, কিন্তু টুকরো টুকরো এই ক্লিপিংসগুলো যদি তুলে না রাখি তাহলে মানে নিজেরই খারাপ লাগবে। পরে যখন দেখতে ইচ্ছে করবে জার্নিটা। গতবার যখন কলকাতায় এসেছিলাম, যাওয়ার সময়ের ভিডিওটা আমি পুরো করেছিলাম, কিন্তু আসার সময় সেভাবে কোনো ভিডিও করিনি। এবার তাই যাওয়ার সময়টা সেরকমভাবে না করলেও আসার সময়টা আমি পুরো ক্যামেরাবন্দি করতেই চাই।
এই যে রিভারটা ক্রস করছি এর নাম হচ্ছে তিস্তা রিভার। আমাদের আবার কিন্তু ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, মানে বাঙ্কুর বাবা চলে এসেছে ড্রাইভিং সিটে। কারণ হচ্ছে এই যে তিস্তা জলঢাকা বড় বড় নদীগুলোর উপর দিয়ে মানে গাড়ি আসছে, যখন বাঙ্কুর বাবা সাহস পাচ্ছে না যে বাঙ্কু জোরে গাড়ি চালিয়ে দেবে, আর ব্রিজের উপর না খুব একটা জোরে গাড়ি চালানো উচিত নয় আর কি। আচ্ছা, এবারে একটা সুন্দর জিনিস দেখাই। সামনেই আসছে দুর্গাপুজো, আর মা দুর্গা অলরেডি কিন্তু দেখো মর্তলোকে চলে এসেছেন, সপরিবারে এগিয়ে যাচ্ছেন। মানে কি সুন্দর লাগলো জিনিসটা দেখতে। আমি না ভাবছিলামই যে যাওয়ার পথে যদি এরকম কিছু একটা দেখতে পাই। এত জোরে গাড়ি চলছে যে দৃশ্যগুলো ঠিকঠাক সময় মতন ক্যামেরাবন্দি করতেও পাচ্ছি না। তো যাই হোক, এখন ক্রস করছি আমরা জলঢাকা রিভার। আলিপুরদুয়ারের ডিস্টেন্স দেখালো এখান থেকে 60 কিলোমিটার, আর 387 কিলোমিটারে পৌঁছবো হচ্ছে গৌহাটি। আর শিলং তার মানে আরও 1 কিলোমিটার বেশি, মানে 487 কিলোমিটার বাকি রয়েছে। অনেকটাই ডিস্টেন্স এখনো। আস্তে আস্তে সন্ধে গড়িয়ে রাত চলে এলো। তো এখন বাজে রাত 11টা, আর আমরা এসেছি নলবাড়িতে, মানে গৌহাটির একদমই কাছাকাছি রয়েছি আর কি। তো বাঙ্কুর বাবা এখানে চা খেয়ে নিল, তারপরেও তার একটুখানি ঘুম এসে যাচ্ছিল। তো বলল যে গাড়ি এখানেই দাঁড় করানো থাক, 1-2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর না হয় রওনা দেবো। বাঙ্কু বলল কোনো প্রয়োজন নেই, আমি চালিয়ে দিচ্ছি। তো এখন আবার ড্রাইভিং সিটে চলে এসেছে বাঙ্কু। আগের বারও যখন কলকাতা থেকে ফিরেছিলাম রাতের বেলাটা কিন্তু বাঙ্কুই গাড়ি ড্রাইভ করেছিল। তো এখন আমরা রয়েছি উমিয়াম লেকের ব্রিজটার উপরে, মানে বাড়ি পৌঁছতে আর মাত্র 15 কিলোমিটার। ফাইনালি ঘরে ঢুকেছিলাম কিন্তু রাত 1টায়। তো এই ভিডিওটাকে তাহলে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।